হ্যালো স্টুডেন্টস, আশা করি ফার্স্ট ক্লাসটা সবারই দেখা হয়ে গেছে। আর নোটটা তো অবশ্যই হয়ে গেছে আশা করি। তা আমরা আজকে সেকেন্ড ক্লাস শুরু করব ওই পিডিএফ এরই। তো লাস্ট মনে হয় আমরা বুঝিয়েছিলাম তড়িৎ আবেশ, তাই তো? তা আমি তড়িৎ আবেশ থেকে আরেকবার শুরু করছি। তড়িৎ আবেশটা আরেকটু ভালো করে বলে দিই আরেকবার, সবাই একটু দেখে নিবি। আচ্ছা, তড়িৎ আবেশের ক্ষেত্রে তড়িৎ আবেশ আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। ঠিক আছে, এটার মেইন যেটা আমাদের মনে রাখতে হবে যে স্পর্শ ছাড়া বল প্রয়োগ, মানে সাধারণত এখানে দেখা যায় স্পর্শ ছাড়া বল প্রয়োগ, এটাকে আমরা বলি উইদাউট কন্ট্যাক্ট ফোর্স অ্যাপ্লাইড। ফোর্স অ্যাপ্লাইড কেমন ঘটনাটা একটু আমরা ব্যাখ্যা করি। ধরে নিই একটি কাচের দণ্ড আছে, এখানে কাচদণ্ড, আর কাচদণ্ডের মধ্যে ধনাত্মক আধান আছে, ধনাত্মক আধান। আচ্ছা, আধান কি করে ধনাত্মক কি করে ঋণাত্মক হয়, এটা আগের ক্লাসে বলা হয়েছিল, মনে আছে তো? ইলেকট্রন তত্ত্ব, আধানের ইলেকট্রন তত্ত্ব। যেই বস্তু ইলেকট্রন গ্রহণ করবে তারা ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়, আর যেই বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তারা ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। তো সেইভাবে আর একটা সিরিজ দেওয়া হয়েছিল, মনে আছে? তড়িৎ স্থির তড়িৎ সারণী। সেখানে যে কোনো দুটি বস্তুকে ঘর্ষণ করা হলে প্রথম বস্তুতে ধনাত্মক আধান আর পরের বস্তুতে ঋণাত্মক আধান আবিষ্ট হবে, মানে উৎপন্ন হবে। তার কারণও বলা হয়েছিল, পিডিএফ থেকে তোরা হয়তো দেখেছিস যে যে বস্তু ধনাত্মক আধানগ্রস্ত হয় সেই বস্তু থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, আর যেই বস্তু ঋণাত্মক আধানগ্রস্ত হয় সেই বস্তুতে ইলেকট্রন প্রবেশ করে। এখানেও ঠিক তাই, সেরকমই সেইভাবেই একটি কাচদণ্ডে ধনাত্মক আধান তৈরি হয়েছে। এবার একটি নিস্তড়িৎ, এর মধ্যে কোনো আধান ছিল না, নিস্তড়িৎ বস্তু, একে অপরিবাহী ধাতব দণ্ড, এই দণ্ডটি অপরিবাহী, এটি অপরিবাহী। ঠিক আছে, এটা অপরিবাহী। আর এটি আমাদের নিস্তড়িৎ পরিবাহী। তো বলা হচ্ছে যদি এইরকম একটি আহিত কাচদণ্ডকে একটি নিস্তড়িৎ পরিবাহীর কাছে আনা যায় বা আনা হয়, এটি আমাদের আহিত। এই টার্মগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, আহিত বা তড়িৎগ্রস্ত। তড়িৎগ্রস্ত কিরকম তড়িৎগ্রস্ত যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলবো ধনাত্মক আধান তড়িৎগ্রস্ত বা ধনাত্মক তড়িৎগ্রস্ত। ঠিক আছে, তো এমন ভাবে যদি এই দুটি বস্তুকে কাছাকাছি আনা হয়, এদের কিন্তু কন্ট্যাক্ট করা হয়নি, তাই না? ওই যে উইদাউট কন্ট্যাক্ট এই কথাটা লেখা আছে, উইদাউট কন্ট্যাক্ট মানে স্পর্শ করানো যাবে না। এরা কি করে, এই যে ধনাত্মক আধান, এরা এই যে নিস্তড়িৎ পরিবাহীর মধ্যবর্তী যে ইলেকট্রনগুলি আছে ওদের আকর্ষণ করে। ইলেকট্রনগুলিকে আকর্ষণ করার জন্য কি হয়, এর ভেতরে যে ইলেকট্রনগুলো আছে, এর ভেতরে সমস্ত ইলেকট্রনগুলো এদিকে চলে আসে ধনাত্মক আধান দ্বারা আকৃষ্ট হয়ে। বোঝা গেল? তাহলে যেহেতু ইলেকট্রন আকৃষ্ট হচ্ছে, তো দেখা যাচ্ছে এখানে এই প্রান্তে এই নেগেটিভ আধানগুলো জমা হচ্ছে এই প্রান্তে, আর যেহেতু এই দিক থেকে ইলেকট্রনগুলো আসছে এই প্রান্তে ধনাত্মক আধানগুলো জমা হচ্ছে। বোঝা গেল? এই যে এইভাবে প্রথমে এই বস্তুটি নিস্তড়িৎ ছিল,
তারপর এর এক প্রান্তে ঋণাত্মক, অপর প্রান্তে ধনাত্মক আধান আহিত হলো, মানে আধানগ্রস্ত হলো। এই যে নিস্তড়িত অবস্থা থেকে আধানগ্রস্ত অবস্থা, এই যে ঘটনা, এই ঘটনাকে আমরা বলি হচ্ছে তড়িৎ আবেশ। বোঝা গেল? আচ্ছা, আবেশের ফলে কি হচ্ছে, এখানে 1 2 3 4 5টা ঋণাত্মক আধান উৎপন্ন হয়েছে, আর এখানে তাহলে 5টা আমাকে ধনাত্মক আধান দেখা যাবে, কারণ 5টা ইলেকট্রন এদিকে এসেছে, তাহলে 5টা ধনাত্মক আধান তৈরি হবে এখানে। এই যে আধান, এই আধান দুটিকে আমরা বলি হচ্ছে আবিষ্ট আধান। আমি লিখে দিচ্ছি এখানে, এদের আমরা বলি আবিষ্ট আধান। এই আধানকে আমরা বলবো আবিষ্ট আধান। আর এই যে আধান যার জন্য আবেশ আবেশ হচ্ছে, তড়িৎ আবেশ হচ্ছে, তাকে আমরা বলি আবেশী আধান। একে আমরা বলবো আবেশী আধান। তাহলে আবেশী আধানের জন্য আবিষ্ট আধান উৎপন্ন হয়। বোঝা গেল? আচ্ছা, আবিষ্ট আধানগুলো কিন্তু পরিমাণে সমান হয়, তাই না? আরো একটি ইনফরমেশন আছে এখানে, সেটি হলো নিকটবর্তী যে প্রান্ত, এই আধানকে আমরা বলবো নিকটবর্তী প্রান্ত। নিকটবর্তী প্রান্ত, আর একে আমরা বলবো দূরবর্তী প্রান্ত। দূরবর্তী প্রান্ত। তাহলে নিকটবর্তী প্রান্তে যে আধান আবিষ্ট হচ্ছে তাকে আমরা বলবো বদ্ধ আধান। তাকে আমরা বলবো বদ্ধ আধান। বদ্ধ আধান। আর দূরবর্তী প্রান্ত, সেখানে যে আধান আবিষ্ট হচ্ছে তাকে আমরা বলবো মুক্ত আধান। এর কারণ মুক্ত আধান, এর কারণ যেহেতু আবেশী আধানের নিকটবর্তী প্রান্তে, তাই আবেশী আধান এদের উপরে খুব তীব্র আকর্ষণ বল প্রয়োগ করে। আকর্ষণ বল কেন হবে? বিপরীত প্রকৃতির আধান, তাই না? তাহলে নিকটবর্তী প্রান্তে কিন্তু এটাও একটা ইনফরমেশন যে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান আবিষ্ট হয়, আর দূরবর্তী প্রান্তে সম আধান আবিষ্ট হয়। বোঝা গেল? আর যেহেতু বিপরীত আধান, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল খুব বেশি হবে, এবং এরা কাছেও, যেহেতু নিকটবর্তী, তাহলে কাছাকাছি এই আকর্ষণ বল। আবার যেহেতু এরা দূরবর্তীতে আছে, তাহলে এদের মধ্যে আবার বিকর্ষণ বল হবে। দূরবর্তী আধানের জন্য যে বিকর্ষণ বল, সেটা তার তুলনায় এই নিকটবর্তী প্রান্তের যে বিপরীত আধান, এদের মধ্যে যে আকর্ষণ বল, সেটা অনেকটাই বেশি হয়। বেশি হওয়ার জন্য এই আধানগুলো অন্য কোনো দিকে মুভমেন্ট করতে পারে না, মানে গতিশীল হতে পারে না। তাই এদের আমরা বলি বদ্ধ আধান, যেহেতু এক জায়গায় আবদ্ধ হয়ে থাকে। আর এরা যেহেতু একটু দূরে থাকে, তাই এদের উপরে বিকর্ষণ, এমনি বিকর্ষণ বল, আর তার মধ্যে বিকর্ষণ বল অনেকটাই কম। তো আমরা যদি এদের যাওয়ার জায়গা দিই, তাহলে এরা কিন্তু চলে যাবে। তাই যেহেতু এরা যাতায়াত করতে পারে বা চলাচল করতে পারে, তাই এদের আমরা বলবো মুক্ত আধান। এটা আমি একটু ছবিতে বলে দিচ্ছি কিভাবে হয়। ধরে নিই এখানে একটা কাচের দণ্ড, যার মধ্যে ধনাত্মক আধান আছে, আর এখানে আছে আমাদের পরিবাহী, আর এখানে একটি অন্তরক পদার্থ, মানে অপরিবাহী দণ্ডের উপর রাখা আছে। তাহলে এখানে নেগেটিভ আধান আবিষ্ট হবে, এখানে পজিটিভ আধান, 4টি নেগেটিভ 4টি পজিটিভ, ঠিক আছে? এর পরবর্তীতে যদি আমরা এরকম করতে পারি, যেমন এর সাথে মাটির কানেকশন করে দিলাম, এটা ধরে নিচ্ছি আমরা গ্রাউন্ড, মাটি। এর সাথে যদি আমরা এখানে কন্ট্যাক্ট করে দিই, তাহলে কি হবে? এরা তো বদ্ধ, কারণ এদের মধ্যে আকর্ষণ বল খুব তীব্র, আর এরা যেহেতু দূরে, তা এমনি বিকর্ষণ বল তার মধ্যে দূরে আরো কম হবে, তাই এরা মুক্ত কিন্তু, ঠিক আছে? এই আধানদের আমরা বলি বদ্ধ আধান, যেহেতু আমরা বলি বদ্ধ, আর এদের আমরা বলি মুক্ত। কি হয় এরপরে? এই মুক্ত আধানগুলো এই তারের মাধ্যমে কোথায় চলে যায়? মাটিতে চলে যায়। গিয়ে এর পরের ছবিটা
এবার আমি আলাদা করে দেখাচ্ছি। এটা ছিল স্টেপ 1। স্টেপ 2, ঠিক আছে? স্টেপ 1, স্টেপ 2। এই যে আধানগুলো মাটিতে চলে গেল, তখন কি হয়, এখানে আর কোনো আধান থাকে না, এখানকার আধানগুলো ভ্যানিশ। এই আধানগুলো এখানকার ভ্যানিশ হয়ে যায়। এই তখন তো কন্ট্যাক্ট করা ছিল, তো কন্ট্যাক্ট করার জন্য সমস্ত আধান চলে গেল মাটিতে, দিয়ে এই যে পরিবাহীটি ছিল, এই পরিবাহীর মধ্যে শুধুমাত্র কোন আধান থাকলো? বদ্ধ আধান। বোঝা গেল? শুধুমাত্র বদ্ধ আধান। এইবার এই আবেশী আধানকে যদি সরিয়ে দিই কি হবে? একটু ছোট করে দেখাচ্ছি। আবেশী আধানকে যদি সরিয়ে দিই, স্টেপ 3, এটি আমাদের অপরিবাহী। তখন কি হয়, এবার যখন একে কাচের দণ্ডকে আমরা সরিয়ে দিলাম, মানে আবেশী আধানকে, এই যে ঋণাত্মক আধান ছিল এটি সমস্ত পরিবাহী জুড়ে ছড়িয়ে পড়ে, মানে এই ঋণাত্মক আধান সমস্ত পরিবাহীর মধ্যে থাকবে। এইভাবে কিন্তু আধানকে আমরা কোনো পরিবাহীর মধ্যে আধান তৈরি করতে পারি এইভাবে। এই ঘটনার নাম ছিল তড়িৎ আবেশ। তাহলে তড়িৎ আবেশের মাধ্যমে আমরা কিন্তু কোনো পদার্থের মধ্যে তড়িৎ আধান উৎপন্ন করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এখানে আবেশের কিছু কিছু ধর্ম আছে, আমি একটু পিডিএফ থেকে বলে দিচ্ছি, তোরা একটু মিলিয়ে নিবি। যে প্রথমে বলা আছে ধর্মের মধ্যে যে আবেশের ফলে একই সঙ্গে ধনাত্মক ও ঋণাত্মক আধানের উদ্ভব হয়। তাহলে আবেশের ফলে একসাথে বিপরীত আধান উৎপন্ন হয়, তাই না? বিপরীত আধান উৎপন্ন হয়। নেক্সট বলা আছে যে আবিষ্ট আধান দুটি বিপরীত প্রকৃতির ও সমপরিমাণ হয়। আচ্ছা, আবিষ্ট আধান বিপরীত প্রকৃতির ও সমপরিমাণ হবে। আচ্ছা, প্রথমটা কি বললো? আবেশের ফলে একসাথে বিপরীত আধান উৎপন্ন, একসাথে, তাই তো দেখলাম এখানে একসাথেই, এখানে ঋণাত্মক, এখানে ধনাত্মক, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ চার্জ উৎপন্ন হলো, তাই না? তাহলে একসাথে বিপরীত আধান উৎপন্ন হচ্ছে। 2 নম্বর কি বলা আছে? আবিষ্ট আধান বিপরীত প্রকৃতির হবে। তাহলে যে আধানগুলো আবিষ্ট হচ্ছে তারা বিপরীত প্রকৃতির হবে ও সমপরিমাণ হবে। এটাও এখান থেকে দেখা যাচ্ছে বিপরীত প্রকৃতির, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এখানে 4টি ঋণাত্মক আর 4টি ধনাত্মক, তাহলে সমান পরিমাণের সমান হচ্ছে, আর প্রকৃতি বিপরীত হচ্ছে। বোঝা গেল? নেক্সট বলা আছে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান এবং দূরবর্তী প্রান্তে সমাধান আবিষ্ট হয়। নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান আর দূরবর্তী প্রান্তে সমাধান আবিষ্ট হয়। এই ছবি থেকে এটাও ক্লিয়ার, নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান আর দূরবর্তী প্রান্তে সমাধান আবিষ্ট হচ্ছে। এই ছবিতে আরো ভালো করে দেখানো হয়েছে। এটা নিকটবর্তী প্রান্তে বদ্ধ আধান মানে আবিষ্ট আধান, মানে ঋণাত্মক আধান, এখানে ধনাত্মক ছিল তাহলে বিপরীত, আর দূরবর্তী প্রান্তে সমাধান আবিষ্ট হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তীতে বলা আছে যে আবিষ্ট আধান ক্ষণস্থায়ী হয়। যতক্ষণ পর্যন্ত আবেশী আধান উপস্থিত থাকে ততক্ষণ পর্যন্ত আবিষ্ট আধানের অস্তিত্ব থাকে। আবেশী আধান সরিয়ে নিলে আবিষ্ট আধানগুলি পরস্পরকে প্রশমিত করে। একদম এই ছবি দিয়েই বুঝিয়ে দিচ্ছি আমি। ধরে নিই এটা ধনাত্মক, আর এখানে ঋণাত্মক ছিল, এখানে 3টে ধনাত্মক। বুঝা গেল? 3টে ধনাত্মক, এটা অন্তরিত একটা পরিবাহী। আচ্ছা, এটা অপরিবাহী একটা দণ্ড। এবার কি বলা হচ্ছে যে এই যে আবেশ, যতক্ষণ পর্যন্ত আবেশী আধান থাকবে ততক্ষণ পর্যন্ত আবেশ থাকবে। একে সরিয়ে দেব,
সঙ্গে সঙ্গে কি হবে, একে সরিয়ে দেওয়া মানেই এ আবার নিউট্রাল হয়ে যাবে। আবার নিউট্রাল, আর কিছু নেই কিন্তু। একদম শুরুতে যা নিউট্রাল ছিল, তাহলে আবেশী আধানকে সরিয়ে দেওয়া হলে এই যে আবিষ্ট আধানগুলো এরা আবার পরস্পরকে প্রশমিত করে নিস্তরিত হয়ে যাবে। তো ওই কথাটাই এখানে লেখা আছে যে আবিষ্ট আধান ক্ষণস্থায়ী হয়। এই যে আবিষ্ট আধান এগুলো ক্ষণস্থায়ী, যতক্ষণ পর্যন্ত আবেশী আধান উপস্থিত থাকে ততক্ষণ পর্যন্ত আবিষ্ট আধানের অস্তিত্ব থাকে। আবেশী আধান সরিয়ে নিলে, এই যে আবেশী আধান সরিয়ে নেওয়া হলো, নিলে আবিষ্ট আধানগুলি পরস্পরকে প্রশমিত করে আবার নিস্তরিত হয়ে গেল। বোঝা গেল? ক্লিয়ার এটা? আচ্ছা, এরপরে বলা হচ্ছে আকর্ষণের আগে আবেশ হয়। আকর্ষণের আগে আবেশ হয়, এই একই রকম কথা একটা ছবি দিয়ে বোঝাচ্ছি আমি। আকর্ষণের আগে আবেশ, এগুলো উদাহরণ দিয়ে মানে ডায়াগ্রাম দিয়ে বোঝালে খুব তাড়াতাড়ি বোঝা যায়। যেমন ধরে নিই এখানে একটি কাচদণ্ড আছে যার মধ্যে ধনাত্মক আধান আছে, ঠিক আছে, আর এখানে একটি নিস্তড়িত পদার্থ আছে যার মধ্যে কোনো আধান নেই, এটা নিস্তড়িত। আর এটি আহিত কাচদণ্ড, তড়িৎগ্রস্ত কাচদণ্ড। তো এটা নিস্তড়িত কিন্তু পরিবাহী, নিস্তড়িত পরিবাহী। আমরা জানি যে একটি তড়িৎগ্রস্ত বস্তু একটি পরিবাহীকেও আকর্ষণ করে, আবার তড়িৎগ্রস্ত বস্তুকেও আকর্ষণ করে। মানে এটা যদি প্লাস হয়, এখানে যদি কোনো মাইনাস থাকতো তাহলে তাকে আকর্ষণ করতো, আর যদি কোনো নিস্তড়িত পরিবাহী থাকে তাহলে তাকে আকর্ষণ করে। বলার উদ্দেশ্য এটাই যে নিস্তড়িত পরিবাহী যদি থাকে প্রথমে কি হয়, প্রথমে কিন্তু আকর্ষণ হয় না, প্রথমে আবেশ হয়। আবেশের ফলে আমরা তো একটু আগে শিখলাম যে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান, নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান আর দূরবর্তী প্রান্তে সম আধান আবিষ্ট হয়। বোঝা গেল এবার? 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আবেশ হয়, আবেশের ফলে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান আবিষ্ট হয়, তারপর আকর্ষণ হয়। তারপর দেখা যায় যে নেক্সট স্টেপে এরা পরস্পরের কাছাকাছি চলে আসে। তখন কি হয়, এরা পরস্পরের কাছাকাছি চলে আসে, তার মানে দুজনেই পরস্পরের কাছাকাছি চলে আসে। এখানে তো প্লাস থাকবে আর এখানে মাইনাস, এখানে প্লাস। বোঝা গেল? এই যে কাছে চলে এলো দুজনে, তার মানে আকর্ষণ হলো। তাহলে আকর্ষণের আগে কি হচ্ছে, আবেশ হচ্ছে। এখানে আবেশ, তারপর আকর্ষণ। এই জন্য এই কথাটা প্রচলিত বা ফেমাস যে আকর্ষণের আগে আবেশ হবে। কিন্তু আমরাও কোনো কাজ করার আগে আমরা যতই বলি যে আমরা চিন্তা ভাবনা করি না, কিন্তু আমাদের ব্রেন কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে, নাহলে বায়োলজিক্যালি স্টেটমেন্টটা রং হয়ে যেত। আগে আমাদের ব্রেন চিন্তা করে, খুব তাড়াতাড়ি চিন্তা করে, তারপরে কাজ করে। তাহলে উইদাউট মানে থিঙ্কিং, চিন্তা না করে কোনো কাজই আমরা করি না। হয়তো হ্যাঁ রিয়াকশনটা খুব তাড়াতাড়ি হয় বলে আমরা বুঝতে পারি না, আমরা তখন বলি চিন্তা ভাবনা ছাড়াই কাজ করে, কিন্তু আমাদের ব্রেন কিন্তু আগে চিন্তা করে, আগে প্রসেসিং করে, তারপরে কিন্তু রেজাল্ট দেখা তাই না, কাজ করে। ওটাকেই আমরা বলি যে আকর্ষণের আগে আবেশ হবেই হবে। বুঝা গেল? আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখবো, তোরা একটু পিডিএফটা দেখবি, যে আহিতকরণ বা চার্জিং বলে একটা পয়েন্ট আছে। চার্জিং বা আহিতকরণ মানে কোনো বস্তুকে কি করে তড়িৎগ্রস্ত করা যায়, তড়িৎগ্রস্ত করার পদ্ধতিকে আমরা বলি চার্জিং। ঠিক আছে, এখানে একটি অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে বলা হয় আহিতকরণ। এটা সংজ্ঞাটা একটু পড়ে নিবি। তার মানে কোনো বস্তুতে আধান ছিল না,
এবার সেই বস্তুতে আধান নিয়ে এলাম আমরা। এই যে ঘটনাটা বা এই যে পদ্ধতি, তাকে আমরা বলবো হচ্ছে তড়িতাহিতকরণ বা আহিতকরণ বা চার্জিং বলবো এটাকে। আহিতকরণ তিনটি পদ্ধতিতে করা যায়। এখানে ফার্স্ট পদ্ধতির নাম স্পর্শ পদ্ধতি বা পরিবহন পদ্ধতি। এটাকে আমরা বলবো স্পর্শ বা উইথ কন্ট্যাক্ট স্পর্শ পদ্ধতি। কিভাবে একটু আমি দেখাই। ধরে নে এটা একটা বস্তু, এটা হচ্ছে কাঁচ, আর এর উপর একটা বস্তু আছে, একে ধরে নে রেশম। তো কি করা হবে? স্পর্শ বা উইথ কন্ট্যাক্ট বা ঘর্ষণ বলতে পারি, এটাকে আমরা ঘর্ষণ বলতে পারি। তাহলে এই পদ্ধতিতে ঘর্ষণ করে আমরা কিন্তু চার্জিং বা আহিতকরণ করতে পারি। এই যেরকম করে ঘষতে ঘষতে কি হবে, কাঁচ আর রেশম, আমাদের একটা টেবিল ছিল মনে আছে স্থির তড়িতের সারণী। কাঁচ কত নম্বরে ছিল আর যদি মনে থাকে? কাঁচ ছিল 3 নম্বরে, 3 নম্বরে কাঁচ স্থির তড়িৎ সারণীর মধ্যে, তাই না? 3 নম্বরে কাঁচ, আর রেশম ছিল আমাদের 5 নম্বরে। তাহলে এবার কাঁচ আর রেশম, আমি তো সূত্র তোদের বলে দিয়েছিলাম যে প্রথম বস্তুতে ধনাত্মক আর দ্বিতীয় বস্তুতে ঋণাত্মক আধান আবিষ্ট হবে। তাহলে কাঁচ আর রেশমকে যদি আমরা ঘর্ষণ করি, কাঁচে তাহলে ধনাত্মক হবে, কাঁচের ধনাত্মক। নেক্সট ছবিতে দেখাই, তাহলে কাঁচের মধ্যে হবে ধনাত্মক, আর রেশমে হবে ঋণাত্মক। বোঝা গেল এইভাবে? আচ্ছা, এই ধনাত্মক আর ঋণাত্মক হওয়ার কারণটা এখন আমরা জানি যে এখান থেকে ইলেকট্রন এর মধ্যে চলে গেছে, তাই না? এখান থেকে ইলেকট্রন এর মধ্যে চলে গেছে, ই মাইনাস। ইলেকট্রনকে আমরা ই মাইনাস দিয়ে প্রকাশ করবো। ইলেকট্রন এখানে গেছে বলে এখানে ঋণাত্মক আধান, আর এখান থেকে গেছে বলে এখানে ধনাত্মক আধান তৈরি হয়েছে। আচ্ছা, তাই এই পদ্ধতিতে আহিত করাকে আমরা বলবো হচ্ছে পরিবহন পদ্ধতি, যেখানে স্পর্শ করতে হয় মানে ঘর্ষণ করার দরকার হয়। আর 2 নম্বরে বলা আছে, দেখ যে তড়িতাবেশ। আচ্ছা, এখানে এটাকে পরিবহন না বলে এই ঘর্ষণ বলে দিচ্ছি, ঘর্ষণটা আলাদা করা আছে, তাই না? কি ঘর্ষণ পদ্ধতি বলে দিচ্ছি। একেও ঘর্ষণ বলতে পারি, কারণ ঘর্ষণ ছাড়া তো সম্ভব না। এই ঘর্ষণ পদ্ধতি বলে দিচ্ছি স্পর্শ বা উইথ কন্ট্যাক্ট। আচ্ছা, এটা ঘর্ষণ পদ্ধতি। তাহলে এইভাবে রেশম আর কাজকে যদি ঘর্ষণ করি, তাহলে একজনের মধ্যে ধনাত্মক, একজনের মধ্যে ঋণাত্মক আধান আবিষ্ট হবে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে কি, যে শুরুতে কিন্তু কারোর মধ্যে কোনো আধান ছিল না, এই জন্য এই পদ্ধতির নাম ঘর্ষণ পদ্ধতি, যেটা আমাদের পিডিএফ এর মধ্যে 3 নম্বরে লেখা আছে, ফ্রিকশন। এবার আমি 1 নম্বরটা বলছি, 1 নম্বরটা একটু আলাদা এটা থেকে। নেক্সট পরিবহন। পরিবহন পরিবহন পদ্ধতিকে যেমন এখানে বললাম স্পর্শ বা উইথ কন্ট্যাক্ট, পরিবহন পদ্ধতিও কিন্তু সেম। পরিবহন পদ্ধতিতে উইথ কন্ট্যাক্টই আমাদের আসতে হবে। পরিবহন পদ্ধতিও উইথ কন্ট্যাক্ট বা স্পর্শ। আচ্ছা, এটা কি, এখানে একটি আহিত বস্তু থাকবে, মানে এটা যদি কাঁচ হয় তাহলে কাঁচ আহিত হয়, মানে এর মধ্যে ধনাত্মক আধান থাকবে। আর অপর একটা বস্তু, সে অবশ্যই পরিবাহী হবে, জাস্ট তাকে আমরা এখানে স্পর্শ করব, স্পর্শ করা লাগবে, জাস্ট স্পর্শ করা হলো।
এখানে কোনো ঘর্ষণ করার দরকার নেই, যদিও এখানে সামান্য পরিমাণে ঘর্ষণ হয়, জাস্ট স্পর্শ করা হবে বা হলো। নেক্সট স্টেপে কি দেখবো, এখানে একে আমরা বলে দিচ্ছি পরিবাহী, যে কোনো পরিবাহী হতে পারে। নেক্সট স্টেপে আমরা কি দেখব, এদের সেপারেট করলাম, আর সেপারেট করার পর দেখা গেলো এর মধ্যে কিছু ধনাত্মক আধান চলে এসেছে, জাস্ট স্পর্শ করার পর। কিন্তু স্টেপ 1, স্টেপ 2, বোঝা গেল? স্টেপ 1 স্টেপ 2 থেকে হচ্ছে এই পদ্ধতির নাম পরিবহন পদ্ধতি। জাস্ট স্পর্শ করবো, কিন্তু এখানে ঘর্ষণ করার কোনো ব্যাপার নেই, যদিও সামান্য পরিমাণে এখানে ঘর্ষণ হয়। এটা ছিল আমাদের পরিবহন পদ্ধতি। এই পরিবহন পদ্ধতিতেও আমরা কিন্তু এই বস্তুকে, এই যে পরিবাহীকে তড়িৎগ্রস্ত করলাম। এখানে ঘর্ষণের ফলেও উভয় বস্তুই তড়িৎগ্রস্ত হয়েছিল। এখানে জাস্ট স্পর্শ করলাম, স্পর্শ করার মাধ্যমে এই পরিবাহীটিকে আমরা তড়িৎগ্রস্ত করলাম। এই যে তড়িৎগ্রস্ত করা, তাকেই আমরা বলি চার্জিং বা আহিতকরণ। তাহলে এখানে ঘর্ষণের দ্বারা আহিতকরণ, পরিবহনের দ্বারা আহিতকরণ, আর 2 নম্বরে যেটা লেখা আছে পিডিএফ এর মধ্যে তড়িৎ আবেশ দ্বারা আহিতকরণ। এটা একটু আগে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি অলরেডি। এই যে তড়িৎ আকর্ষণের আগে এই যে এই ঘটনাটা যেটা এখানে আমি দেখিয়েছিলাম, প্রথমে কাছাকাছি একটি পরিবাহীকে নিয়ে আসবো, এখানে একটি নিস্তড়িত পরিবাহী থাকবে। প্রথমে আবেশ হবে, আবেশের জন্য এখানে ঋণাত্মক, এখানে ধনাত্মক আধান আবিষ্ট হবে, মানে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান আর দূরবর্তী প্রান্তে সম আধান। তারপর কি করব, এই পরিবাহীকে গ্রাউন্ডেড করব, মানে তার দিয়ে মাটির সাথে যুক্ত করব। এবার এরা যেহেতু মুক্ত আধান, এরা প্রত্যেকেই মাটিতে চলে যাবে, দিয়ে এই পরিবাহীর মধ্যে শুধুমাত্র কারা থাকবে, ঋণাত্মক আধান। এরপরে এই যে আবেশী আধান, একে সরিয়ে দেবো, তাহলে এই ঋণাত্মক আধান সম্পূর্ণ পরিবাহী জুড়ে ছড়িয়ে থাকবে। তাহলে এই পরিবাহীর মধ্যে কিন্তু এখন ঋণাত্মক আধান চলে এলো, আগে কিন্তু কোনো আধানই ছিল না, তাই না? আগে নিউট্রাল ছিল, এখন ঋণাত্মক আধান চলে এলো। তাহলে এটা হলো আবেশের মাধ্যমে আহিতকরণ। ক্লিয়ার? এই 3টি পদ্ধতি আছে যেখানে পরিবাহীকে আমরা চার্জিং বা চার্জ করতে পারি। আচ্ছা, দুটো পয়েন্ট ওখানে খুব ইম্পর্টেন্ট, ওই পয়েন্ট দুটি আমি একটু বলে দিই। একটা পয়েন্টে বলা আছে যে আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে, বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এটা আমাদের একটা আধানের ধর্ম বলতে পারি, বা পরিবাহীর ধর্ম। তার কারণ ধরে নিচ্ছি একটা গোলক আছে, এখানে গোলক আছে, গোলক, এই গোলকের মধ্যে আধান দেওয়া হলো, ধনাত্মক আধান দেওয়া হলো, এই গোলকের মধ্যে ধনাত্মক আধান। তো বলা হচ্ছে এই ধনাত্মক আধান সবসময় গোলকের বাইরের পৃষ্ঠে থাকবে, ভেতরে কোনোদিনই যাবে না। আধান সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে। আমি ভেতরে যদি এরকম করে আধান আঁকি, তাহলে সেটা কিন্তু ভুল হবে, ঠিক আছে? ভেতরে আধান থাকতে পারে, যা আধান সব বাইরে থাকবে। এটার কারণ হচ্ছে এই যে একই রকম আধানের মধ্যে বিকর্ষণ। আমি যদি এইভাবে দেখাই, যে এখানে কিছু আধান ছিল এক জায়গার মধ্যে, এবার এই প্রত্যেকটা আধানকে কি করবে, বিকর্ষণ করবে, তাই না? প্রত্যেকটা আধানকে বিকর্ষণ। আর আমরা জানি বিকর্ষণ করলে বস্তু দূরে যায়। আবার যেহেতু একসাথেও থাকতে হবে, তো এর পরের স্টেপে এরা দেখতে হবে এইরকম। তারপরের স্টেপে আরো বিকর্ষণ হবে, আরেকটু সরিয়ে সব থেকে বড় একটি গোলকের আকার বা বৃত্তাকার। যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে গোলক, আর যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে বৃত্ত। এরকম একটা বৃত্তাকার সে গঠন করে। বোঝা গেল? যেহেতু একই রকম আধানের মধ্যে বিকর্ষণ বল অনেক বেশি হয়, তাই আধানগুলি সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকবে। ঠিক আছে?
তো এখানে আমি শুধু জাস্ট রিডিং ওই পয়েন্টটা একটু বলে দিচ্ছি যে আহিত পরিবাহীর আধান সর্বদা পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আর তারপরে একটা স্টার মার্ক লেখা আছে, তড়িৎ পর্দা হলো এমন একটি ব্যবস্থা যা দিয়ে একটি বদ্ধ স্থানকে বাহ্যিক তড়িৎ প্রভাব থেকে মুক্ত রাখা যায়। ওকে তড়িৎ পর্দা বলি। তড়িৎ পর্দা কি? তড়িৎ পর্দা ওই আচ্ছাদনযুক্ত একটা জায়গা, যেমন এরকম। এবার এর ভেতরে যদি কোনো বস্তু থাকে, এর ভেতরে যদি কোনো বস্তু থাকে, এখানে যদি আধান পড়ে, এর মধ্যে আধান পড়লো, আমরা দেখে নিচ্ছি হয়তো এর মধ্যে আধান পড়লো, ধনাত্মক আধান ধরে নিচ্ছি। এখানে ধনাত্মক আধান যদি দিই তাহলে সেই প্রত্যেকটা আধান এখানে থাকবে এর উপর বাইরের পৃষ্ঠে, ভেতরে যাবে না। আর তাহলে ভেতরে যদি এরকম কোনো যন্ত্র থাকে তাহলে সেটা আধানের হাত থেকে রক্ষা পেয়ে গেল, তাই না? কারণ আধান তো এর ভেতরে পৌঁছতেই পারছে না, আধান তো সবসময় পরিবাহীর বাইরের পৃষ্ঠে থাকে। তো এইরকম একটা ব্যবস্থাকে আমরা বলি তড়িৎ পর্দা। পর্দা আমাদের বাইরের থেকে আটকায়, যেমন জানলার পর্দা, দরজার পর্দা আমাদের বাইরের ধুলোবালি, রোদ্দুর, তাই না, এগুলো থেকে আটকায়, মানে সেভ করে। এখানেও ঠিক তাই, এই বাইরের আধান থেকে আমাদের এই বস্তুকে যেহেতু রক্ষা করে, তাই এর নাম তড়িৎ পর্দা। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা একটু দেখবো, যে পরিবাহীর পৃষ্ঠে আধান বন্টন ও আধানের তলমাত্রিক ঘনত্ব, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অঙ্ক পাওয়া যাবে। একে আমরা বলি আধানের তলমাত্রিক ঘনত্ব ও আধান বন্টন। আধান বন্টন, আচ্ছা, কি বলা হচ্ছে, যে আমরা জানি কোনো পরিবাহীকে আহিত করা হলে তার আধান সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে। এই আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে সমানভাবে বন্টিত হয় না। আধানের এই বন্টন পরিবাহীর আকারের উপর নির্ভর করে। তার মানে সব জায়গায় আধান সমানভাবে বন্টিত হয় না, তার আকার আকৃতির উপর নির্ভর করে। পরিবাহী পৃষ্ঠের যে কোনো অংশের বক্রতা যত বেশি, সেই অংশে তত বেশি আধান জমা হয়। আচ্ছা, তাহলে এই যে নিচে তিনটে ছবি দেখানো আছে, তোরা একটু পিডিএফটা ভালো করে লক্ষ্য করবি, পিডিএফে দেখ, একটু খেয়াল করিস। যদি বলেছে যে বিভিন্ন জায়গায় আধানের মানে ঘনত্ব বিভিন্ন রকম হয়, যেই জায়গার বক্রতা যত বেশি, যেই অংশের বক্রতা যত বেশি সেই অংশে তত বেশি আধান জমা হয়। বক্রতা মানে বাঁকা। তাহলে ধরে নিচ্ছি এটা একটা গোলক, এখানে একটি আয়তাকার শেপের একটি বস্তু আছে, ঠিক আছে, এখানে এরকম সূচালো প্রান্তের একটা বস্তু। তো এর মধ্যে যদি আমরা আধান দিই, এখানে আধান ওই গোলকের বাইরের পৃষ্ঠে থাকবে, যেহেতু এখানে বক্রতা সব জায়গায় সমান। কিন্তু এখানে বক্রতা এই কোণগুলোতে বেশি, তাই না? তাহলে আধান যদি আমরা এখানে দিই, এখানে যদি আধান দেই আমরা, তা বলা হচ্ছে কি যে আধান দেখা যাচ্ছে, এটা প্র্যাকটিক্যালি, যে এই সূচালো প্রান্তগুলিতে আধান বেশি জমা হচ্ছে, সূচালো প্রান্তে আধান বেশি জমা হচ্ছে। এই সূচালো প্রান্তে আধান বেশি জমা হচ্ছে, এটা প্র্যাকটিক্যালি দেখা গেল। এক্ষেত্রেও তাই, এখানে যদি আধান দিই, দেওয়ার ফলে দেখা যাচ্ছে এই সূচালো প্রান্তগুলিতে আধান বেশি জমা হচ্ছে, কিন্তু এই সূচালো প্রান্তে আধান বেশি জমা হচ্ছে। আধান বেশি জমা হয়। আচ্ছা, এইবার এইখান থেকেই ওই তলমাত্রিক ঘনত্বের সংজ্ঞা আসে। তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করবো। হ্যাঁ, এটা সিগমা, স্মল সিগমা, এটা হচ্ছে স্মল সিগমা। কিভাবে সংজ্ঞার ক্ষেত্রে আমরা কি বলবো, সংজ্ঞাটা আমি একটু বলে দিই, পিডিএফ এ দেখবি তোরা, লেখা আছে যে পরিবাহীর পৃষ্ঠে কোনো বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে তাকে ওই বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব বলা হয়। তার মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে, একক ক্ষেত্রফলে, ঐকিক নিয়মের অঙ্ক, সোজা কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়ম। কিভাবে বলতে পারি, যে একক ক্ষেত্রফলে
একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান থাকে যেমন ধরি এখানে একটি গোলক আছে, গোলক এখান থেকে আঁকতে পারবো। ধরে নিচ্ছি গোলকে কেন্দ্র, আর এই গোলকের মধ্যে আমরা কিউ পরিমাণ আধান দিলাম, প্লাস কিউ, চাইলে আমরা মাইনাস কিউ দিতে পারি, তো প্লাস কিউ পরিমাণ আধান দিলাম। আর এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এর ক্ষেত্রফলকে আমরা বলতে পারি এ এরিয়া ইকুয়াল টু 4 পাই আর স্কোয়ার, গোলকের ক্ষেত্রফল। তা ঐকিক নিয়মের অঙ্ক করলে আমরা এইভাবে লিখতে পারি যে 4 পাই আর স্কোয়ার ক্ষেত্রফলে আধান ইকুয়াল টু কিউ, তাই না? 4 পাই আর স্কোয়ার ক্ষেত্রফলে আধান কিউ প্লাস কিউ, তাহলে একক ক্ষেত্রফলে আধান কত হবে? কিউ বাই 4 পাই আর স্কোয়ার। একেই আমরা বলবো আধানের তন্মাত্রিক ঘনত্ব সিগমা। বোঝা গেল? একক ক্ষেত্রফলে যে পরিমাণ আধান। তাহলে আমি যদি শর্টকাটে বা জেনারেল ফর্মুলা একে লিখতে চাই, তাহলে আমি এভাবে লিখবো যে এ ক্ষেত্রফলে আধানের পরিমাণ কিউ, একক ক্ষেত্রফলে আধানের পরিমাণ কিউ বাই এ, একে আমরা বলবো হচ্ছে সিগমা, আধানের তলমাত্রিক ঘনত্ব। বোঝা গেল? আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা। আচ্ছা, তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। এবার এর একক আর মাত্রা ওখানে বলা আছে। কিউ মানে হচ্ছে আধান, আধানের একক হচ্ছে কুলম্ব, আমরা আগেই বলেছি আগের ক্লাসে। এই ক্ষেত্রফলের একক তো মিটার স্কোয়ার, এর একক হবে কুলম্ব পার মিটার স্কোয়ার। তাহলে এর একক হবে, কুলম্বকে আমরা সি দিয়ে প্রকাশ করি, আর মিটার স্কোয়ার মানে -2 কুলম্ব পার মিটার স্কোয়ার। ঠিক আছে? আর এর মাত্রা যদি আমরা বলি, মাত্রা তলমাত্রিক ঘনত্বকে সিগমা দিয়ে প্রকাশ করি আমরা, এর মাত্রা হবে আই ইন্টু, আধানের হচ্ছে আই ইন্টু টি, আর নিচে এল স্কোয়ার, তাহলে L-2 আই টি এল -2 হয়ে গেল আধানের তলমাত্রিক ঘনত্বের মাত্রা। আচ্ছা, যদি পরিবাহী গোলক হয় তাহলে ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার হবে। এটা একটু এখানে মনে রাখার বিষয় যে যদি পরিবাহী গোলক হয় তবে সিগমা ইকুয়াল টু কিউ বাই 4 পাই আর স্কোয়ার হবে, যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। যদি পরিবাহী বর্গাকার পাত হয় তবে সিগমা ইকুয়াল টু কিউ বাই এল স্কোয়ার বলতে পারি, যেখানে এল হলো বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য, তাই না? বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য। এখানে আর কি বললাম? গোলকের ব্যাসার্ধ। এটা বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য। যদি ত্রিভুজাকার হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে, যদি বৃত্তাকার হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে। যদি পরিবাহী বৃত্তাকার হয় তবে সিগমা ইকুয়াল টু কিউ বাই পাই আর স্কোয়ার হবে, এখানে আর হবে বৃত্তের ব্যাসার্ধ, তাই না? তাহলে যেমন যেমন পরিবাহীর আকার হবে সেরকম পরিবাহীর ক্ষেত্রফলের ফর্মুলা কিন্তু আমাদের লিখতে হবে। বোঝা গেল? এখান থেকে মনে রাখার বিষয়গুলি যেখানে কোয়েশ্চেন আসতে পারে যে সিগমা প্রপোর্শনাল টু কিউ, এটা প্রথম পয়েন্ট যেটা মনে রাখতে হবে। আধানের সমানুপাতিক হবে, আধান বেশি ঘনত্ব বেশি, আধান কম ঘনত্ব কম। আবার সিগমা প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার হবে, তাই না? দূরত্বের বর্গের ব্যাসানুপাতিক। এটা একমাত্র গোলকের ক্ষেত্রে, এটা তাহলে এটা গোলকের ক্ষেত্রে। আর সিগমা
প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এটা 1/r স্কোয়ারই হবে। যদি বৃত্ত হয় তাহলেও πr² হচ্ছে। আবার যদি ত্রিভুজ হয় তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে সেখানে, এটাও একটু খেয়াল রাখতে হবে। যেমন যেমন শেপ এবং সাইজ হবে, মানে আকার আকৃতি যেমন হবে সেরকম কিন্তু তলমাত্রিক ঘনত্ব নির্ভর করবে। এটা একটু আমরা মনে রাখবো, এই দুটো মনে রাখবো, তার কারণ এই দুটো থেকে অঙ্ক সব থেকে বেশি আসে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবো। আচ্ছা, তারপরে পয়েন্টে লেখা আছে, দেখ সবাই, যে যেহেতু সূচালো প্রান্তের বক্রতা বেশি তাই সেখানে আধান বেশি জমা হয়, ফলে সূচালো প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্বের মান বেশি। কোথাও যদি সূচালো প্রান্ত থাকে, ধরে নিচ্ছি একটা এরকম সূচালো প্রান্ত আছে, তো এর মধ্যে আধান দেওয়া হলে ন্যাচারালি আধানের পরিমাণ এখানে বেশি হবে, তাই না? এখানে তো আধানের পরিমাণ কম হবে, বাকি জায়গায় কম হবে, সূচালো প্রান্তগুলিতে অবশ্যই বেশি হবে। এই যে এই সমস্ত সূচালো প্রান্তগুলিতে নিচের দিকে হবে, এখানেও বেশি হবে। যে সমস্ত জায়গাগুলোতে সূচালো প্রান্ত আছে সেখানে আধানের তলমাত্রিক ঘনত্বের মান কিন্তু বেশি হবে। কি বললাম বোঝা গেল? তাহলে এই প্রান্তগুলোতে তলমাত্রিক ঘনত্বের মান এই প্রান্তগুলোতে বেশি হবে। এখানে সূচালো প্রান্ত, এই সূচালো প্রান্তে সবসময় তলমাত্রিক ঘনত্বের মান বেশি হবে। আর বক্রতা যেখানে সমান, বক্রতা যেখানে বেশি, বক্রতা বেশি ইকুইভ্যালেন্ট টু আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। তলমাত্রিক ঘনত্ব বেশি, বক্রতা বেশি মানে তলমাত্রিক ঘনত্ব বেশি, বক্রতা কম মানে তলমাত্রিক ঘনত্ব কম হবে। বোঝা গেল? আচ্ছা, আধানের তলমাত্রিক ঘনত্ব পরিবাহীর আকৃতি যেটা বললাম আর পরিবাহীর পার্শ্ববর্তী অন্য পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে। তার মানে পরিবাহীর পাশে যদি অন্য কোনো পদার্থ থাকে তাহলেও কিন্তু তলমাত্রিক ঘনত্ব পরিবর্তন হবে। আচ্ছা, ওই টার্মটাকে আমরা বলবো পদার্থের তড়িৎ ভেদ্যতা, যেটা আমরা পরবর্তী যখন কুলম্বের সূত্র করবো তখন আরো ডিটেলসে ওখানে পড়া যাবে, ঠিক আছে? আপাতত এই দুটো পয়েন্ট আমরা মনে রাখবো, এটা শর্ট কোশ্চেনে আসে অনেকবারই। আধানের তলমাত্রিক ঘনত্ব পরিবাহীর আকৃতি এবং পরিবাহীর পার্শ্ববর্তী অন্য পদার্থের উপস্থিতির উপর নির্ভর করে। এর পরবর্তী টপিকটা ছিল সূচি মুখের ক্রিয়া বা তীক্ষ্ণাগ্র পরিবাহী ক্রিয়া। তীক্ষ্ণাগ্র পরিবাহী ক্রিয়া বা সূচি মুখের ক্রিয়া। আমি একটু দেখে নিই তাদের লেখাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। পরিষ্কারই দেখা যাচ্ছে, ঠিক আছে, আওয়াজ শোনা যাচ্ছে। তাহলে আমি একটু বলে দিই, তীক্ষ্ণাগ্র পরিবাহীর ক্রিয়া বা সূচিমুখের ক্রিয়া বলতে, যেমন আমরা একটু আগে দেখলাম যে সূচালো প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হয়, তার কারণ আধানের পরিমাণ বেশি হয়, তাই না? তো এই যে পরিমাণ, এর উপরে ডিপেন্ড করেই কিন্তু সূচিমুখের ক্রিয়া। আমি একটু রিডিংটা পড়ে দিচ্ছি আগে শুরু থেকে, তোরা একটু শুনে নে, তারপর আমি ছবি আঁকে বুঝিয়ে দিচ্ছি। পরে হয়তো দেখবি পিডিএফ এর মধ্যে ছবিও আঁকা আছে। কি বলা হচ্ছে যে সূচিমুখ বা তীক্ষ্ণাগ্র ও প্রান্তযুক্ত কোনো আহিত পরিবাহীর তীক্ষ্ণ প্রান্তে আধানের তলমাত্রিক ঘনত্ব অত্যন্ত বেশি হয়, যেটা একটু আগে বললাম। ফলে নিকটবর্তী অঞ্চলের বায়ুকণাগুলি বিপরীত আধানে আহিত হয়ে আকৃষ্ট হয় এবং এরপর পরিবাহীর সংস্পর্শে এসে নিস্তড়িত হয় ও সমজাতীয় আধান লাভ করে ও তৎক্ষণাৎ বিকশিত হয়ে দূরে সরে যায়। ভালো করে বুঝবি কিন্তু এই জায়গাটা কি হচ্ছে। দেখ, স্টেপ 1 স্টেপ 2 করে এটা ছবিটা আছে। স্টেপ 1, ধর এখানে একটা সূচালো প্রান্ত আছে, আর এই সূচালো প্রান্তে আধান, এই জায়গায় আধানের পরিমাণটা বেশি আছে, ধরে নে এটা। এরা কি করলো দেখ, পরপর আমি লাইনগুলোর সাথে মানেটা বুঝিয়ে দিচ্ছি। যে ফলে নিকটবর্তী অঞ্চলের বায়ুকণাগুলি বিপরীত আধানে আহিত হয়ে আকৃষ্ট হয়। নিকটবর্তী অঞ্চল মানে বায়ু, এখানে তো বায়ুমণ্ডলের কণা আছে, বায়ু কণা আছে এখানে, ধর
এখানে 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 সব জায়গাতেই বায়ুকণা থাকবে, তাই না? দূরবর্তী প্রান্তেও থাকবে। দূরবর্তী প্রান্তেও থাকবে। এটা সমস্ত আমাদের বায়ুকণা। তো কি বলছে যে যেহেতু এখানে আধানের পরিমাণ অনেক বেশি, যেহেতু আধানের পরিমাণ এখানে অনেক বেশি, সূচালো প্রান্ত, আধানের পরিমাণ তো বেশি হবেই এখানে। এরা কি করছে, এরা নিকটবর্তী যে বায়ুকণা, এরা সবগুলোই বায়ুকণা আমাদের, এটা বায়ুকণা। এরাও বায়ুকণা, এরা দূরবর্তী অঞ্চলে, এরা নিকটবর্তী অঞ্চলে। ওরা কি করে, নিকটবর্তী বায়ুকণার মধ্যে বিপরীত আধান আবিষ্ট করে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, সবার মধ্যে বিপরীত আধান আবিষ্ট করবে, নেগেটিভ 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 নেগেটিভ, আর এদের মধ্যে পজিটিভ। দূরবর্তী প্রান্ত যদিও এর পরিমাণ খুব কম হয়, কারণ যেহেতু এখানে এরা মাধ্যম হিসেবে পরিবাহীর মাধ্যমে, একই পরিবাহীর মাধ্যম হিসেবে কাজ করে না, তাই এরা খুব কম পরিমাণে উৎপন্ন হয়। আচ্ছা, এটা আমি একটু পরে আসছি, এই ব্যাপারটা আমরা আসবো বজ্রবাহতে। তো এখানে যেটা বললাম যে নিকটবর্তী প্রান্তে বিপরীত আধান আবিষ্ট করে, করে এরা কি করে, এরা আকৃষ্ট হয় এদিকে। যেহেতু একটা টপিক আমরা পড়েছিলাম, তোরা হয়তো মনে আছে তোদের, আকর্ষণের আগে আবেশ হয়, তাহলে এখন কিন্তু আবেশ হলো, এরপরে এটা এইদিকে গতিশীল হবে, এইদিকে গতিশীল হবে। তাহলে ওই কথাটাই এখানে লেখা আছে, যে ফলে নিকটবর্তী অঞ্চলের বায়ুকণাগুলি বিপরীত আধানে আহিত হয়ে আকৃষ্ট হয়। তাহলে বিপরীত আধানে আহিত হলো, হয়ে এবার গতিশীল হলো এই আধানের দিকে, মানে আকৃষ্ট হলো। আচ্ছা, আকৃষ্ট হলে এরপর পরিবাহীর সংস্পর্শে এসে নিস্তরিত হয়। তাহলে এর পরবর্তী স্টেপে, এর পরবর্তী স্টেপে এরা কি হবে, এই যে বায়ুকণাগুলো, স্টেপ 2 করে দিচ্ছি, এই যে বায়ুকণাগুলো দেখতে পাচ্ছি, এরা এর সংস্পর্শে এসে নিস্তরিত হবে, কারণ প্রত্যেকটা নেগেটিভ একটা করে পজিটিভ চার্জকে শোষণ করবে। প্রত্যেকটা প্রত্যেকটা ধূলিকণা একটা একটা করে পজিটিভ চার্জ নিয়ে নিল, নিয়ে নেগেটিভ ছিল আর নেগেটিভ পজিটিভ মিলে নিউট্রাল হয়ে গেল, মানে নিস্তরিত হয়ে গেল। এরপরে কি হবে, অতিরিক্ত ধনাত্মক আধানগুলো এর মধ্যে এক একটার মধ্যে চেপে যাবে, এক একটা ধনাত্মক আধান। তাহলে নেক্সট স্টেপে আমরা বলতে পারি step 2, step 3। step 3। আচ্ছা, এরপরে কি হবে, এরা সম আধানে আবিষ্ট হবে। তার মানে ধনাত্মক ছিল, প্রত্যেকে ধনাত্মক আধান লাভ করবে, প্রত্যেকে। প্রত্যেকে লাভ করবে ধনাত্মক আধান। তাহলে আমি আরেকবার শুরু থেকে বলি, শুরুতে নিকটবর্তী বায়ুকণাগুলি বিপরীত আধানে আবিষ্ট হবে, তারপরে তারা গতিশীল হবে এই আধানের দিকে, মানে আকৃষ্ট হবে, আকৃষ্ট হয়ে এখানকার ধনাত্মক আধান নিয়ে এরা নিস্তরিত হবে। তাহলে এখানে নিস্তরিত, প্রত্যেকেই নিস্তরিত। তারপর সম আধান দ্বারা আবিষ্ট হয়ে বিকর্ষিত হবে, এবার বিকর্ষিত হবে মানে এই দিকে চলে যাবে, বিকর্ষিত বিকর্ষিত। এইটাই লেখা আছে এখানে, যে এরপর পরিবাহীর সংস্পর্শে এসে নিস্তরিত হয় ও সমজাতীয় আধান লাভ করে ও তৎক্ষণাৎ বিকর্ষিত হয়ে দূরে সরে যায়।
তৎক্ষণাৎ বিকর্ষিত হয়ে দূরে সরে যায়। এই যে টোটাল চক্র, একে আমরা বলবো সূচিমুখের ক্রিয়া। এই অবস্থায় পার্শ্ববর্তী নতুন অনাহিত বায়ুকণাগুলি ওই স্থান দখল করে এবং একই ঘটনার পুনরাবৃত্তি হয়। এই প্রক্রিয়ায় পরিবাহী সূচিমুখের মাধ্যমে ক্রমশ আধান হারায়। এই যে পরিবাহী, এটা আমাদের পরিবাহী ছিল, এই পরিবাহীর আধান কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, কি হচ্ছে বোঝ এখানে যেটা বলি, তাহলে বিকর্ষিত দূরে চলে গেল। এবার দূরে চলে গেল মানে এখানে গ্যাপ তৈরি হবে, তাহলে আশেপাশের সমস্ত আধান আবার এই গ্যাপ ফিল আপ করার জন্য এখানে আসবে। আসার পরে আবার একদম স্টেপ 1 থেকে স্টেপ 3 পর্যন্ত রিপিট হবে। বোঝা গেল? এইভাবে কিন্তু আমরা সূচিমুখের ক্রিয়া দেখতে পারি, বা এই ঘটনাকেই আমরা বলি সূচিমুখের ক্রিয়া। আচ্ছা, এই যে স্টার মার্ক দিয়ে লেখা আছে দেখ, যে এই ঘটনাকে সূচিমুখের তড়িৎমক্ষণ ক্রিয়া বলে, বা সূচিমুখের তড়িৎমক্ষণ প্রক্রিয়াকে করোনা ডিসচার্জ বলা হয়। সূচিমুখের তড়িৎমক্ষণ, মক্ষণ মানে এই যে তড়িৎ ক্ষরণ হচ্ছে আস্তে আস্তে পরিবাহী থেকে। এই পরিবাহীর মধ্যে যদি আগে 100টা আধান থাকতো, তাহলে এখানে কিছুটা আধান নিউট্রাল হয়েছে, নিউট্রাল হওয়ার পরে আবার কিছুটা আধান ধূলিকণাগুলো নিয়ে আবার বিকর্ষিত দূরে চলে গেছে। তাহলে এখানে যদি 100টা আধান থাকে, এরপর কিন্তু স্টেপ 3 থেকে 100টা আধান থাকবে না, এখানে হয়তো 70টা আধান বা 80টা আধান থাকবে। বললাম, বোঝা গেল? তাহলে আস্তে আস্তে কিন্তু পরিবাহীর মধ্যে আধানের পরিমাণও আস্তে আস্তে কমতে থাকবে, তার ফলে সূচিমুখের ক্ষরণ, তড়িৎ ক্ষরণের ফলে, সূচিমুখের তড়িৎ ক্ষরণের ফলে। নিচে ওই ছবিগুলি দেখানো আছে। এই সূচিমুখের ক্রিয়া প্রয়োগ করে তড়িৎ বার্তা, তড়িৎ চক্র আর বজ্রবহ তৈরি করা হয়। তড়িৎ বার্তা, তড়িৎ চক্র দেখবি বইয়ের মধ্যে একটা ছবি আছে, আমি গ্রুপে পাঠিয়ে দেবো। আর বজ্রবহটা আমাদের পড়তে হবে, ঠিক আছে? বজ্রবহ বা বজ্র নিবারক। তা আমরা একটু দেখে নিই এখানে তোদের কতটা কি হলো।